আচ্ছা আসো 37 পৃষ্ঠা বের করো, চতুর্থ অধ্যায় মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন। কত অধ্যায়? মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন। মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন। দেখো এটা তোমরা যদি 38 পৃষ্ঠায় আসো তাহলে ওইখানে পাইবা 38 পৃষ্ঠায় লেনদেনকে প্রধানত কয় ভাগে ভাগ করেছে? দুই ভাগে। লেনদেনকে প্রধানত কয় ভাগে ভাগ করা হয়েছে? দুই ভাগে। কি কি? মূলধন জাতীয় মুনাফা জাতীয়। ওই মূলধন জাতীয় মুনাফা মুনাফা জাতীয়। কি মূলধন জাতীয় আর মুনাফা জাতীয়। মুনাফা জাতীয়। হ্যাঁ, তাহলে লেনদেনকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়েছে। কি কি? মূলধন মূলধন জাতীয় আর মুনাফা জাতীয়। আর মূলধন জাতীয় লেনদেনকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে? দুই ভাগে। দুই ভাগে। কি কি? আয় ব্যয়। মূলধন জাতীয় মূলধন জাতীয় আয় অথবা জাতীয় ব্যয়। প্রাপ্তি। মূলধন জাতীয় আয় অথবা প্রাপ্তি। আরেকটা কি? মূলধন জাতীয় ব্যয়। ব্যয়। আবার মুনাফা জাতীয় লেনদেনকে আবার কয় ভাগে ভাগ করা হয়েছে? দুই ভাগে। প্রাপ্তি বা আয়। আয়। প্রধান বা ব্যয়। প্রধান বা ব্যয়। ক্লিয়ার? আচ্ছা, এবার এই জায়গাটা একটু দেখো। লেনদেনকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়েছে। কি কি? মূলধন জাতীয় আর মুনাফা জাতীয়। আবার মূলধন জাতীয় লেনদেনকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। কি কি? আয় প্রাপ্তি আর একটু হলো ব্যয়। আর মুনাফা জাতীয় লেনদেনকেও দুই ভাগে ভাগ করা হয়েছে। কি কি? আয় বা প্রাপ্তি। মুনাফা জাতীয় আয় অথবা প্রাপ্তি আর একটু হলো ব্যয় বা প্রদান। তো মূলধন জাতীয় লেনদেন কাকে বলে আর মুনাফা জাতীয় লেনদেন কাকে বলে সেটা আমাদের আগে জানতে হবে। মূলধন জাতীয় লেনদেন কোনটা? মূলধন জাতীয় লেনদেন হলো যে লেনদেনগুলো একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানে অনেক দিন অনেক বছর পর পর হয়ে থাকে। মূলধন জাতীয় লেনদেন অনেক বছর পর পর হয়ে থাকে, যে লেনদেন অনিয়মিত এবং যে লেনদেনের মাধ্যমে প্রতিষ্ঠানের সম্পদ অর্জিত হয় এবং যে লেনদেনগুলো সাধারণত টাকার অঙ্ক অনেক বড় থাকে, সেই লেনদেনগুলোকে বলা হয় কি? মূলধন জাতীয় লেনদেন। যেমন আমি যদি এক উদাহরণ দিই, যে যন্ত্রপাতি ক্রয়। যন্ত্রপাতি ক্রয় এটা কোন ধরনের লেনদেন? মূলধন জাতীয় লেনদেন। কেন? যন্ত্রপাতি কিনতে কম টাকা লাগে না বেশি টাকা? বেশি টাকা। টাকার অঙ্কটা কি? বড়। গেল এক নাম্বার। দুই নাম্বার হলো যন্ত্রপাতিকে আমরা নিয়মিত কিনি না, না অনেক বছর পর পর কিনি? অনেক বছর পর। অনেক বছর পর পর কিনি। তাহলে এটা হলো নিয়মিত না অনিয়মিত? অনিয়মিত। আচ্ছা, তারপরে এই যে যন্ত্রপাতি কিনলাম এটার কারণে আমাদের সম্পদ বাড়ছে না বাড়ে নাই? এখান থেকে আমরা অনেক দিন সুবিধা পাবো না পাবো না? তো এইগুলোকে বলা হয় মূলধন জাতীয় লেনদেন। আর এটার উল্টাটা যেগুলো হলো প্রতিদিন করতে হয়, প্রতি মাসে করতে হয় বা বছরে অনেকবার করতে হয়, সেই লেনদেনগুলোকে বলা হয় মুনাফা জাতীয় লেনদেন। আর মূলধন জাতীয় লেনদেনের মাধ্যমে সম্পদ অর্জিত হয়, কিন্তু মুনাফা জাতীয় লেনদেনের মাধ্যমে সম্পদ অর্জিত হয় না। যেমন কর্মচারীর বেতন, অফিসের ভাড়া বা দোকান ভাড়া বা গুদাম ভাড়া। হ্যাঁ, তো ওইগুলো নিয়মিত না অনিয়মিত? নিয়মিত। তার মানে নিয়মিত লেনদেনগুলো হলো মুনাফা জাতীয়, আর যে লেনদেনগুলো অনিয়মিত সেগুলো হলো মূলধন জাতীয়। এখন কর্মচারীর বেতন বা দোকান ভাড়া এগুলোর মাধ্যমে কি কোনো সম্পদ অর্জিত হয়? হয় না। ওইগুলো কম টাকার থাকে এবং ওইগুলো লেনদেন হওয়ার সাথে সাথেই ওইটা থেকে আর আমরা কোনো সুবিধা ভবিষ্যতে প্রত্যাশা করি না। কিন্তু মূলধন জাতীয় লেনদেনের মাধ্যমে আমরা এখান থেকে অনেক দিন অনেক বছর সুবিধা পাই এবং এটা আমরা প্রত্যাশা করি এবং পেয়ে থাকি। তাহলে মূলধন জাতীয় লেনদেন আর মুনাফা জাতীয় লেনদেন এটা বুঝতে পারছো? আচ্ছা, আমি আরো উদাহরণ দিই। দেখো
ধরো অফিসের জন্য কম্পিউটার ক্রয়, এটা মূলধন জাতীয় লেনদেন না মুনাফা জাতীয় লেনদেন? মূলধন জাতীয় লেনদেন। মূলধন জাতীয় লেনদেন। ধরো অফিসের জন্য গাড়ি ক্রয়, মূলধন জাতীয় লেনদেন। মূলধন জাতীয় লেনদেন। ধরো অফিসের জন্য আসবাবপত্র ক্রয়, মূলধন জাতীয় লেনদেন। কোম্পানির জন্য নতুন আরেকটা অফিস ক্রয়, মূলধন জাতীয় লেনদেন। ধরো নতুন কোনো জমি বা বিল্ডিং ক্রয়। মূলধন জাতীয় লেনদেন। এখন যদি বলি আমি দোকানের ভাড়া, মুনাফা জাতীয়। পণ্য ক্রয়, মুনাফা জাতীয়। পণ্য বিক্রয়, মুনাফা জাতীয়। আসবাবপত্র বিক্রয়, মূলধন জাতীয়। মূলধন জাতীয়। যন্ত্রপাতি বিক্রয়। মূলধন জাতীয়। আচ্ছা, তাহলে মূলধন জাতীয় আর মুনাফা জাতীয়টা সবার ক্লিয়ার না? Yes, sir. আশা করি সবার ক্লিয়ার। হ্যাঁ, আচ্ছা, এবার আরেকটা এন্ট্রি ধরি, বিজ্ঞাপন। মূলধন জাতীয়। বিজ্ঞাপন মূলধন জাতীয় না মুনাফা জাতীয়? মুনাফা জাতীয়। মুনাফা জাতীয়। বিজ্ঞাপন কি? মুনাফা জাতীয়। আচ্ছা, এবার তোমাদের যে একটু আগে আমি বলছিলাম যে এটা আমি পড়াই ফেলছি, কেমনে বলছিলাম দেখো, বিজ্ঞাপনটা বিশদায়ী বিবরণীতে আসে না আসে না? আসে। হ্যাঁ, এখন সহজভাবে বলতে গেলে বিশদায়ী বিবরণীতে যত এন্ট্রি আসে সবই হলো মুনাফা জাতীয়। বিশদায়ী বিবরণীতে যত এন্ট্রি আসে সব কি? মুনাফা জাতীয়। আর বিজ্ঞাপন বিশদায়ী বিবরণীতে আসে না আসে না? আসে। কিন্তু আসবাবপত্র যন্ত্রপাতি এটা কি আসে? না, অবশ্যই আসে শুধু। ক্লিয়ার? তাহলে মূলধন জাতীয় আর মুনাফা জাতীয়টা আশা করি সবার ক্লিয়ার। এইবার আসি আমরা মূলধন জাতীয় আয় অথবা প্রাপ্তি আর মূলধন জাতীয় ব্যয়। এখানেও দেখো আছে আয়, প্রাপ্তি, আরেকটা কি? ব্যয়। এখন দেখো সহজে এই টেকনিকটা তোমাদের মনে রাখতে হবে যে লেনদেনটার মাধ্যমে টাকাটা তোমার কাছে আসতেছে না টাকাটা যাইতেছে, এটা দেখতে হবে। যদি টাকাটা তোমার কাছে আসে তার মানে এটা আয় বা প্রাপ্তি, হোক মূলধন জাতীয় হোক মুনাফা জাতীয়। দুইটার যে কোনোটাই হোক, যেটাই হোক সেটা হয় আয় নাহলে প্রাপ্তি। প্রাপ্তি। আর যদি কখনো টাকা তোমার কাছ থেকে যায় ব্যয়। অবশ্যই এটা ব্যয়, অবশ্যই এটা কি? ব্যয়। এখন এন্ট্রিটা যদি মূলধন জাতীয় হয়ে থাকে তাহলে হবে মূলধন জাতীয় ব্যয়। ব্যয়। আর যদি এন্ট্রিটা মুনাফা জাতীয় হয়ে থাকে মুনাফা তাহলে হবে জাতীয়। মুনাফা জাতীয় ব্যয়। কি বললাম? টাকা গেলেই, টাকা তোমার কাছ থেকে গেলেই ব্যয়। সেটা ব্যয়। আর এখন আমি তোমাদের এই উদাহরণটা দিই, আগের উদাহরণে ধরো ফিরে যাই যে যন্ত্রপাতি ক্রয়, যন্ত্রপাতি কথা বলবো না, আর আমি যাকে ধরবো সে বলবো, অন্যরা পরে বলবা, আগে আগে নিজে বলবো না। হ্যাঁ, তো যন্ত্রপাতি ক্রয় ৫,০০০ টাকা, এটা তা না বলো, এটা কোন ধরনের লেনদেন? তাড়াতাড়ি বলো, মূলধন জাতীয় না মুনাফা জাতীয়? মূলধন জাতীয়। আচ্ছা, রাইট। অর প্রথম অ্যান্সারটা ঠিক আছে যে এটা মূলধন জাতীয়, রাইট অ্যান্সার। কিন্তু আর মূলধন জাতীয়র মধ্যে বলতে হবে আয়, প্রাপ্তি না ব্যয়? ব্যয়। ভেরি গুড। তো পারছে মানে আশা করতে পারি আমি মোটামুটি সবাই পারবো। হ্যাঁ, আচ্ছা যাই হোক, কেউ না বুঝলে আমাকে বলবো। হ্যাঁ, তাহলে যন্ত্রপাতি ক্রয় মূলধন জাতীয় লেনদেন এবং মূলধন জাতীয় লেনদেনের মধ্যে সেটা হচ্ছে ব্যয়। ব্যয়। তো অপশন যদি থাকে মূলধন জাতীয় ব্যয় আর একটা অপশনে যদি থাকে মূলধন জাতীয়, তখন কোনটা রাইট অ্যান্সার? মূলধন জাতীয়। মূলধন জাতীয় ব্যয়। আর যদি এটা অপশনে না থাকে তখন মূলধন জাতীয়ই রাইট অ্যান্সার। বুঝছো? আচ্ছা, এবার আমি যদি বলি ওই যে কিনছে যন্ত্রপাতিটা ৫,০০০ টাকা, এখন এই যন্ত্রপাতিটাই যদি বিক্রয় করা হয় ৬,০০০ টাকা, সে যদি ৬,০০০ টাকা আবার এই যন্ত্রপাতিটা বিক্রয় করে, তাহলে এই যন্ত্রপাতি বিক্রয় এইটা কোন ধরনের লেনদেন? কারি না বলো, মূলধন জাতীয় না মুনাফা জাতীয়? মূলধন জাতীয়। ভেরি গুড, হয়ে গেল। কিন্তু মূলধন জাতীয়র মধ্যে আয় না প্রাপ্তি না ব্যয়? ব্যয়। যন্ত্রপাতি বিক্রয়, কারণ টাকাটা আসতেছে মানে আয়, তাহলে মূলধন জাতীয় আয় বলছে। হ্যাঁ, আচ্ছা, এই পর্যন্ত তোমরা যে বলছো তোমাদের কথা অনুযায়ী ঠিক আছে, কিন্তু এবার আমি তোমাদের আয় আর প্রাপ্তির মধ্যে পার্থক্যটা বুঝাই দেবো, তাহলে তোমাদের এটা নেক্সটে ভুল হবে না। কারণ আমি এই পর্যন্ত বুঝাইছি, এই পর্যন্ত তোমরা পারছো। দেখো, সে যন্ত্রপাতি বিক্রয় করছে ৬,০০০ টাকা, এই ৬,০০০ টাকা হলো মূলধন জাতীয় প্রাপ্তি। এখন সে কিনছিল কত টাকা দিয়ে? ৫,০০০ টাকা দিয়ে। তাহলে
বেশি বিক্রি করতেছে না কম? 1000 1000 টাকা বেশি বিক্রি করতেছে। তো এই 1000 টাকা হচ্ছে মূলধন জাতীয় আয়। এইবার যদি এই এন্ট্রিটা পরীক্ষায় আসে যে যন্ত্রপাতি ক্রয় করছিল 5000, বিক্রয় করছে 6000, হ্যাঁ, তো এখানে এই 1000 কোন ধরনের লেনদেন? এই 1000 হইলে হবে মূলধন জাতীয় আয়। আর যদি বলে 6000 কোন ধরনের লেনদেন? এইটা হলো মূলধন জাতীয় প্রাপ্তি। এবার এই মেশিন যন্ত্রপাতিটা যদি যন্ত্রপাতিটা বিক্রয় করে 4000 টাকা, 4000 টাকা কোন ধরনের লেনদেন? প্রাপ্তি 4000 টাকা হলো মূলধন জাতীয় প্রাপ্তি। প্রাপ্তি। তার মানে কি তুমি কম দামে বিক্রি করো, বেশি দামে বিক্রি করো, সমান দামে বিক্রি করো, যে দামে বিক্রি করো, পাইছো মানে প্রাপ্তি। কম পাও, বেশি পাও, যাই পাও সেটা প্রাপ্তি। আর যদি এরকম থাকে যে যন্ত্রপাতি ক্রয় 5000, বিক্রয় 6000, হ্যাঁ, বিক্রয় 6000, তাহলে মূলধন জাতীয় আয়ের পরিমাণ কত? তখন অপশনে যদি থাকে 1000, আমাদের এই 1000 কে দিতে হবে। আর যদি এরকম থাকে, যদি বলে মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ কত, তখন দিতে হবে কত? 6000। আর যদি পুরো এন্ট্রিটাই থাকে, যদি বলে মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ কত, তখন 5000। বুঝছো? তাহলে মূলধন জাতীয় মুনাফা জাতীয় তো পারো, আয় আর প্রাপ্তির মধ্যে পার্থক্যটা বুঝছো? হ্যাঁ, তাহলে তুমি যাই বিক্রি করবা মানে যাই পাইবা সেটাই প্রাপ্তি। আর বেশি পেয়ে থাকলে সেটা আয়। আর যখন কিনা হয় টাকা যায় আমাদের কাছে সেটা হলো ব্যয়। এবার মুনাফা জাতীয়টার মধ্যে আসি। মুনাফা জাতীয় ধরো তুমি কর্মচারীকে বেতন প্রদান করো মাসে মাসে, মাসে মাসে কর্মচারীকে কি প্রদান করো? বেতন প্রদান ধরো 10,000 টাকা। তাহলে বেতন প্রদান 10,000 টাকা, এটা কোন ধরনের লেনদেন? হিমিকা বলো। ভেরি গুড, মুনাফা জাতীয়। এখন মুনাফা জাতীয় বললেই শেষ না, আরো আছে। মুনাফা জাতীয় ব্যয়, ভেরি গুড। তাহলে হিমিকার আনসার ঠিক আছে না? বেতন প্রদান 10,000 টাকা, এটা মুনাফা জাতীয় ব্যয়। এইবার আমার কথা হলো অপশনে যদি ব্যয় না থাকে, শুধু প্রদান থাকে আর আয় প্রাপ্তি থাকে, তো এটা প্রদান বলা যাবে না যাবে না? যাবে। যদি আমাদের কাছ থেকে কোনো টাকা যায়, গেলেই সেটাকে প্রদান বলা যাবে। সেটা খরচ বাবদ যাক, অগ্রিম বাবদ যাক, বকেয়া বাবদ যাক, যে কোনো কারণে যদি টাকা যায়, গেলেই সেটাকে আমরা প্রদান বলতে পারি। গেলেই সেটা কি প্রদান, আর পাইলেই সেটাকে আমরা কি বলতে পারি? প্রাপ্তি বলতে পারি। এখন ধরো কর্মচারীকে যে বেতন দিতেছি, এটা আমাদের কি? খরচ। তাহলে এটা হলো কি? ব্যয়। কিন্তু প্রদান কি বলতে পারি না পারি না? পারি। তার মানে হইলো যত ব্যয় আছে সব ব্যয়কে আমরা প্রদান বলতে পারি। কিন্তু কাম কর্মচারীকে তুমি যদি অগ্রিম বেতন দিয়ে দাও, অগ্রিম ধরো দিয়ে দিলা 1 বছরের, 1 বছরের অগ্রিম দিয়ে দিলাম, তাহলে অগ্রিম দিয়ে দিলে পুরোটাই কি ব্যয় হয়ে গেছে না হয়নি? হয়নি। 1 মাসেরটা ব্যয় হবে আর বাকিটা অগ্রিম হিসেবে থেকে যাবে। আর অগ্রিম থাকলে এটাকে আমরা কি বলি? সম্পদ। তাহলে কর্মচারীকে যদি আমরা 1 বছরের অগ্রিম দিয়ে দেই 1 লাখ টাকা, তো 1 লাখ টাকাকে আমরা ব্যয় বলতে পারবো না, কিন্তু প্রদান বলতে পারবো না? পারবো। তাহলে কর্মচারীকে বেতন যতই দিই সেটা হলো প্রদান, আর 1 মাসেরটা চলতি মাসেরটা হবে শুধু ব্যয়। ক্লিয়ার? আবার ধরো আমরা ব্যাংক থেকে ঋণ নিতেছি, বা লোন নিতেছি, তাহলে এটা মুনাফা জাতীয় আয় হইব না প্রাপ্তি হইব? জাতীয় আয় হইব না প্রাপ্তি হইব? যদি আমরা ব্যাংক থেকে বড় অঙ্কের টাকা আমরা লোন নেই, ঋণ নেই, সেটা মূলধন জাতীয় প্রাপ্তি। এটাকে আমরা আয় বলতে পারবো না। কিন্তু আমরা যদি পণ্য বিক্রয় করি, আমরা কি করলাম? পণ্য বিক্রয় করলাম 1000 টাকা, এইটার আমরা কি বলবো? মুনাফা জাতীয় আয়। এখন এইটাকে কি আমরা মুনাফা জাতীয় প্রাপ্তি বলতে পারবো না পারবো না? পারবো।
হ্যাঁ মনে রাখ এই জায়গাতে আমি বোঝানোর জন্য এটা বলতেছি যত আয় আছে সব আয়কে প্রাপ্তি বলা যায় যত ব্যয় আছে সব ব্যয়কে প্রদান বলা যায় কিন্তু সব প্রাপ্তিকে আয় বলা যাবে সব প্রদানকে ব্যয় বলা যাবে বুঝছো তোমার কাছে টাকা চাইতেছে মানে এটা প্রদান ধরো তুমি একজনকে ধার দিতেছো টাকা চাইতেছে না এটা প্রদান এটা তুমি ব্যয় বলতে পারবা ব্যয় না। কিন্তু তুমি কিছু কিনতেছো এটা ব্যয় এটা প্রদান বলা যাইবো হ্যাঁ যত ব্যয় আছে সব ব্যয়কে প্রদান বলা যাবে কিন্তু সব প্রদানকে ব্যয় বলা যাবে না ধরো তুমি বের হইতেছো আমার বাসা থেকে সিঁড়িতে ধরো 1 লাখ টাকা পাইলাম তাহলে এটা ধরো 1 লাখ টাকা পাইলা কালকে যে মালিক তারে দিয়ে দিবা কিন্তু আজকে যে পাইছো এটা আয় না প্রাপ্তি প্রাপ্তি কিন্তু আমি প্রাপ্তি রেখে তুমি আয় বলতে পারবা না হ্যাঁ এটাই বলছি সব প্রাপ্তির আয় বলা যাবে না কিন্তু তুমি বিক্রি করে টাকা পাইতেছো বাসা ভাড়া দিয়ে টাকা পাইতেছো বা দোকান ভাড়া দিয়ে টাকা পাইতেছো যত আয় হইতাছে আয়ের কি প্রাপ্তি বলা যায় বলা যায় সবাই বুঝছো কিনা আমাকে একজনে কিন্তু ভুল আনসার দিছিল এই জন্য আমি আবার রিপিট করছি কিন্তু তুমি নিজে জানো যে তুমি বুঝছো কিনা যদি তোমার সমস্যা থাকে আমি আবার বলবো আর সমস্যা না থাকলে সামনে আগাবো ক্লিয়ার তো ওই যে সবচেয়ে বড় মেয়েটা এটা ভুল করছিল আচ্ছা এবার ক্লিয়ার হ্যাঁ আচ্ছা ক্লিয়ার না হয়ে থাকলে একটু সমস্যা থাকলে যাতে আমার কষ্টটা আবার না করতে হয় এই জন্যই এই ভিডিওটা বুঝছো তো এরপর আবার এটা দেখবা ঠিক আছে আচ্ছা তাহলে আশা করি লেনদেন মূলধন যেহেতু মুনাফা যেহেতু সব ক্লিয়ার হ্যাঁ এইবার 41 পৃষ্ঠা হ্যাঁ ইয়েস এটাই একদম তোমাদের নারী বুড়ি সব বুঝাই দিছি এখন হলো 41 পৃষ্ঠা যাও বুঝছো দেখো আর আমি তো আছি কি জন্য আর আমি আসি হলো যা পরীক্ষা আসবো সব বলে দিব এই যে এবার 41 পৃষ্ঠায় আসো ভিডিও করতে লেগে 41 পৃষ্ঠায় আসছো এই পরীক্ষা না স্কুলে পরীক্ষা না বোর্ডে ইনশাআল্লাহ কমন পেয়ে যাবো 41 পৃষ্ঠায় বিলম্বিত মুনাফা যেতে হবে এটা অল্প অল্প দাম আছে 41 পৃষ্ঠায় বিলম্বিত মুনাফা যেতে হবে আসছো তো বিলম্বিত মুনাফা যেতে হবে মাত্র 3টা কয়টা 3টা এই 3টা মনে রাখবো কাজ শেষ নতুন পণ্য তৈরির গবেষণা ব্যয় বিজ্ঞাপন বাবদ যদি একসাথে বেশি টাকা বেশি মানে কয়েক বছরের বিজ্ঞাপন প্রদান করো সেটা হবে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় আর হলো ব্যবসায়ী প্রতিষ্ঠান এক জায়গায় আছে এই জায়গা থেকে ধরো অন্য জায়গায় নিয়ে যাওয়া সেটা হলো বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় এখন এই 3টা কিন্তু আমাদের যুক্তির মধ্যে পুরোপুরি আসে না কারণ একটা দোকান একটা শোরুম এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করতে হইলে কত টাকা ইনভেস্ট করতে হয় তাহলে এটার মূলধন জাতীয় বলা উচিত কিন্তু আমাদের বই অনুযায়ী আমাদেরকে থাকতে হবে এই জন্য এই 3টা ব্যতিক্রম এই 3টারে মুখস্থ করে ফেলবো এই 3টা কি কি নতুন পণ্য তৈরির গবেষণা ব্যয় নতুন পণ্য তৈরির গবেষণা ব্যয় বিজ্ঞাপন বাবদ একসাথে বেশি টাকার ব্যয় আর ব্যবসায় প্রতিষ্ঠান স্থানান্তর ব্যয় পারবা আচ্ছা আবারও বলি 3টা কি কি নতুন পণ্য তৈরির গবেষণা ব্যয় বিজ্ঞাপন বাবদ বড় অঙ্কের ব্যয় আর ব্যবসায় প্রতিষ্ঠান স্থানান্তর ব্যয় বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় এই 3টাই একদম বন্দুকের গুলি মিস এটার মিস নাই পরীক্ষায় এনতে একটা কিছু আসবে এবং ইনশাআল্লাহ সবাই পারবা না পারলে তো তোমাদের এই আপুরা এত ভালো মার্কস পাইতো না বুঝো না চলো তোমরা পাই যাবা এটা আল্লাহ চায় আচ্ছা এবার 41 পৃষ্ঠায় মূলধন ও মুনাফা জাতীয় হিসাবের তালিকা আছে দেখো এই 3টা মূলধন ও মুনাফা জাতীয় হিসাবের তালিকা পাইছো ওকে 1 নম্বরে আসো আমরা এখানে শুধু জানবো কোনটা কোন শ্রেণীর মধ্যে পড়ে হ্যাঁ প্রথম কলাম আর দ্বিতীয় কলাম 3 নাম্বারটা দরকার নাই 3 নাম্বার আমরা জানি অলরেডি কেমন আচ্ছা 1 নম্বরে কি আছে মূলধন মূলধন হলো মূলধন জাতীয় প্রাপ্তি 2 নম্বরে কি আছে জমি দালান কোঠা পুরাতন যন্ত্রপাতি বিক্রয় এটা মূলধন জাতীয় প্রাপ্তি আচ্ছা আচ্ছা দেখো
এই 2 নাম্বারটা আমি ক্লিয়ার করে দিই। 2 নম্বরে বলছে জমি, দালান কোঠা, পুরাতন যন্ত্রপাতি বিক্রয়, এটা কি মূলধন জাতীয় প্রাপ্তি। কিন্তু আমি এটা সহজ করে দিই, যে কোনো সম্পদ বিক্রয়, যে কোনো সম্পদ বিক্রয় করলেই সেটা কি হবে মূলধন জাতীয় প্রাপ্তি। এবার 3 নম্বরে আসো, ঋণ গ্রহণ। 3 নম্বরে কি এই তিনটাই হবে মূলধন জাতীয় প্রাপ্তি। এটা থেকে প্রশ্ন একটা পাইবাই, এবং রেও মিলেও ক নম্বরে অনেক সময় আসে মূলধন জাতীয় প্রাপ্তি কত। ঠিক আছে, এর মানে এই চ্যাপ্টার থেকে রেও মিলে কিছু না কিছু আসবেই। আচ্ছা, তাহলে মূলধন জাতীয় প্রাপ্তি কয়টা? কি কি? মূলধন, সম্পদ বিক্রয়, সম্পদ বিক্রয়, ঋণ গ্রহণ। ক্লিয়ার? 1 নম্বরে হলো মূলধন, সম্পদ বিক্রয়, ঋণ গ্রহণ। এই তিনটা হলো মূলধন জাতীয় প্রাপ্তি। ঠিক আছে, তাহলে এই চ্যাপ্টারের মধ্যে সবচেয়ে স্মার্ট কোশ্চেন আসতে পারে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় আর এই যে মূলধন জাতীয় প্রাপ্তি। তিনটা করে আছে, শিক্ষা নিব আমরা। এবার পরে আর কি কি আছে দেখো। পণ্য বিক্রয়, মুনাফা জাতীয় আয়, পাইছো? ব্যাংকের বা বিনিয়োগের সুদ, মুনাফা জাতীয় আয়। দালান কোঠার ভাড়া প্রাপ্তি, মুনাফা জাতীয় আয়। শেয়ার বিনিয়োগের লভ্যাংশ, মুনাফা জাতীয় আয়। সেবার বিনিময়ে কমিশন গ্রহণ মানে কমিশন প্রাপ্তি, মুনাফা জাতীয় আয়। আচ্ছা, তারপরে জমি ক্রয়, মূলধন জাতীয় ব্যয়। ঠিক আছে না? জমি ক্রয়ের রেজিস্ট্রেশন ব্যয়, মূলধন জাতীয় ব্যয়। দালান কোঠা নির্মাণ, মূলধন জাতীয় ব্যয়। যন্ত্রপাতি ক্রয়, মূলধন জাতীয় ব্যয়। এবার নতুন পণ্যের গবেষণা ব্যয়, হ্যাঁ বিলম্বিত মুনাফা জাতীয়, আমরা অলরেডি পড়ে আসছি না? তারপরে যন্ত্রপাতি ক্রয়ের পরিবহন খরচ, হ্যাঁ এই জায়গাটা একটু দেখো, শুধু পরিবহন খরচ যদি থাকে, শুধু পরিবহন খরচ, এটা মূলধন জাতীয় হইব না মুনাফা জাতীয় হইব? মুনাফা জাতীয়। কিন্তু কোনো সম্পদ আনতে গিয়ে যদি কোনো পরিবহন খরচ থাকে সেটা মূলধন জাতীয়। মনে থাকবে? ফাইন। আচ্ছা, তারপরে আসো 15 নম্বরে, যন্ত্রপাতির বড় ধরনের মেরামত খরচ, মূলধন জাতীয় ব্যয়। এইবার দেখো, যদি বড় ধরনের কথাটা না থাকতো, যন্ত্রপাতির মেরামত খরচ থাকতো, তাহলে এটা কি হইতো? মুনাফা জাতীয়। কিন্তু বড় ধরনের মেরামত বলছে, এই জন্য এটা কি হয়ে গেছে? মূলধন জাতীয় ব্যয় হয়ে গেছে। এবার 16 নম্বর, আসবাবপত্র ক্রয়, মূলধন জাতীয় ব্যয়। এরপরে সবগুলোই মুনাফা জাতীয় ব্যয়। তো সেগুলো কি কি আমরা একটু দেখি। পণ্য ক্রয়, বেতন ও মজুরি, ঋণের সুদ প্রদান, বাড়ি ভাড়া প্রদান, বিদ্যুৎ টেলিফোন বিল, বিজ্ঞাপন খরচ, বিমা প্রিমিয়াম, যন্ত্রপাতির দৈনন্দিন মেরামত মানে মেরামত যেটাকে বলে। আর দালান কোঠা যন্ত্রপাতি বা যে কোনো সম্পদের অপচয়, ব্যবহারজনিত ক্ষয় মানে কি? যে কোনো সম্পদের অপচয়, যে কোনো সম্পদের অপচয় বিষদায় বিবরণীতে আসে না আসে না? আসে। এই জন্য এটা কি মুনাফা জাতীয় ব্যয়। ঠিক আছে, আচ্ছা আমরা যে তালিকাটা পড়ছি, আশা করা যায় এর বাইরে পরীক্ষায় তোমাদের কিছু আসবে না। তালিকাটা যে পড়ছি সবাই বুঝছো না? বুঝছো, কিন্তু একটা অঙ্ক আসলে ওই অঙ্কটা থেকে যখন অ্যান্সার দিতে হয় তখন দেখা যায় বেশি ভুল হইব না, একটা দুইটা অনেক সময় ভুল হয়ে যায়। তো সেটার জন্য তোমরা যদি বাসায় গিয়ে আবার একটু মনোযোগ দিয়ে পড়ো, নিজে নিজে চেক করো, যাচাই করো যে তুমি কোনটা পারো কোনটা পারো না, তাহলে কোনটা তোমার পরীক্ষার হলে ভুল হইব এটা তোমার আজকেই ধরা পড়ে যাবে। আর তুমি যদি বাসায় গিয়ে না পড়ো, ধরে নাও সব পারো, তাহলে পারো কি পারো না এটা ধরা পড়বে পরীক্ষা দিয়ে, পরীক্ষা হল। তো এই জন্য আগে একটু পড়বা, তোমার যদি কোনোটা ভুল হয় এটার মধ্যে একটা দাগ দিয়ে দিবা, এটা চিহ্নে রাখবো, ওই শত্রু ওর সামনেও ঝামেলা করতে পারে, এই জন্য ওরা দাগ দিয়ে রাখবো। এরপরে যখন রিভিশন দিবা তখন শুধু দাগ দিয়ে ওগুলো পড়লে তোমার তাড়াতাড়ি রিভিশন হয়ে যাবে। তো এই চ্যাপ্টারটা থেকে রেওয়া মিলে সব সময় আসে, রেওয়া মিলে গ নম্বরে বা খ নম্বরে, যে মুনাফা জাতীয় আয় বা ব্যয় বা মুনাফা জাতীয় বা এটা কোনো ছক কাটতে হবে, এর কোনো নিয়ম নেই। এটা ছক কাটতে হবে, কোনো নিয়ম নেই। হ্যাঁ, ছক কাটলেও হইব, না কাটলেও বিবরণ দিয়ে টাকা দিয়ে যোগ করে বহাই দেই, সেটাই তো। ওকে, এটার জন্য যেমন দিয়ে দিবা বিবরণ টাকা টাকা,
অথবা হিসাবের নাম টাকা। আর কেউ যদি ঘর নাও দেয় তাও হবে। হবে। তোমার মতো লিখতে পারবো, যেমন মন চায় আপনি লিখতে পারবো, অসুবিধা নেই। ক্লিয়ার? ঠিক আছে। টাটা।